রাজ্য বিধানসভাতেও শাসক বিধায়কদের মার্কশিট। কোন কোন তৃণমূল বিধায়ক একবারও বক্তব্য রাখেননি। আগামী বছর শেষ হবে সপ্তদশ বিধানসভার মেয়াদ, আর এই সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে তৈরি হলো তালিকা। নেতৃত্বের কাছে এই তালিকা পাঠানো হবে বলে সূত্র মারফত খবর। এবার রাজ্য বিধানসভাতেও শাসক বিধায়কদের মার্কশিট। কোন কোন তৃণমূল বিধায়ক একবারও বক্তব্য রাখেননি। আগামী বছর শেষ হবে সপ্তদশ বিধানসভার মেয়াদ, আর তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে তৈরি হলো তালিকা। নেতৃত্বের কাছে এই তালিকা পাঠানো হবে বলে সূত্রের খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, বিধানসভায় এবার বিধায়কদের তাদেরও এবার মার্কশিট কি থাকতে চলেছে সেই মার্কশিটে? একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে 21-এ যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরবর্তীকালে যখন বিধানসভা গঠিত হয় সেটা ছিল সপ্তদশ বিধানসভা। এখন সেই সপ্তদশ বিধানসভাই এখন চলছে এবং 26 সালে কিন্তু এই বিধানসভার মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। অর্থাৎ বলা যেতে পারে যে হাতে কিন্তু আর মাত্র আড়াইটে সেশন রয়েছে। অর্থাৎ চলতি যে বাজেট সেশন রয়েছে সেই বাজেট সেশনের পরে হবে বর্ষাকালীন অধিবেশন, তারপর শীতকালীন অধিবেশন এবং তারপরে ফেব্রুয়ারি মাসে হবে ভোট অন অ্যাকাউন্ট এবং তারপরেই কিন্তু কার্যত যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে যাবে এবং সেই জায়গা থেকে এই বিধানসভার যে চলতি যে বিধানসভার যে সেশনটা চলছে অর্থাৎ যে সপ্তদশ সেটা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে কিন্তু একটা তালিকা তৈরি করা হলো, যে তালিকাতে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এখনো পর্যন্ত অর্থাৎ 21 সালের পর থেকে এই 25 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় 100রও বেশি বিধায়ক রয়েছেন। আমি আবার বলছি নাম্বারটা, 100রও বেশি বিধায়ক রয়েছেন যারা বিধানসভায় কোনো দিন কোনো বক্তব্য রাখেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই তালিকাটা একটা তৈরি করা হয়েছে যে প্রায় 100রও বেশি বিধায়ক রয়েছেন যারা কোনোদিন কোনো বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখেননি বিধানসভায়। এই যে তালিকাটা তৈরি করা হয়েছে সেই তালিকা কিন্তু যেটা জানা যাচ্ছে যে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে এই তালিকা কিন্তু নেতৃত্বের কাছে পাঠানো হবে। যে গত 21 সালের পর থেকে 25 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে বিধায়করা তারা কেন বক্তব্য রাখলেন না। সেক্ষেত্রে বিধানসভাই হচ্ছে গণতন্ত্রের সেই জায়গা যেখানে কিন্তু কার্যত একাধিক ইস্যু নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিধায়করা তারা কিন্তু বক্তব্য রাখতে পারেন এবং সেটা গণতন্ত্রের এই পীঠস্থান বা গণতন্ত্রের মন্দির বলে ধরা হয় এই যে কোনো অ্যাসেম্বলিকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন বিধায়করা তারা কথা বললেন না সেই বিষয়টা কিন্তু রীতিমতো এই মুহূর্তে নজর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত এই তালিকা তৈরি করা হলো, যে তালিকাতে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রায় 100রও বেশি বিধায়ক রয়েছেন যারা এই সপ্তদশ বিধানসভা অর্থাৎ 21 সালের পরে যে বিধানসভা গঠিত হয়েছিল যেটা 26 সালে শেষ হবে, সেই সপ্তদশ বিধানসভায় এখনো পর্যন্ত আজকের এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত 25 সালে সেখানে একবারও তারা কোনো বিষয় কোনো বক্তব্য রাখেনি। সেই যে তালিকাটা তৈরি করা হলো এই তালিকাটাই কিন্তু কার্যত শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই যে তালিকা তৈরি হলো শ্রেয়সী, তো এই তালিকা যেটা শীর্ষ নেতৃত্বের কাছে যাবে এবং এরপর তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের পদক্ষেপ বা কিছু নেওয়া হবে, কিংবা তাদের কি কাজের খতিয়ান, তারা তাদের বিধানসভা ক্ষেত্রে কি কি কাজ করেছেন সেই বিষয়গুলোও কি এবার খতিয়ে দেখা হবে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি কিন্তু বিধায়কদের বলেন যে এক্ষেত্রে বিধানসভাকে সিরিয়াসলি নিতে এবং সেই জন্যই কিন্তু কার্যত সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের উপর জোর দিয়েছেন তিনি। এবং এক্ষেত্রে সেশন শুরু হওয়ার প্রথম দিনই আমরা দেখলাম যে গতকালই কিন্তু কার্যত পরিষদীয় দলের মিটিং ডাকলেন তিনি, সেখানে নির্দিষ্টভাবে বার্তা দিলেন তিনি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বিধানসভা যাতে সিরিয়াসলি বিধায়করা করেন সেটার ওপর কিন্তু তিনি বারবার জোর দিয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজকে যখন এই তালিকাটা তৈরি হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে 100রও বেশি বিধায়ক রয়েছেন যারা এখনো পর্যন্ত কিন্তু একবারও কোনো ইস্যুতে কোনো কথা বলেননি। কেন তারা এরকমটা করলেন সেই বিষয়টা কিন্তু কার্যত নজরে আনছে তৃণমূল পরিষদীয় দল। একেবারে এই জায়গাটায় শ্রেয়সী একটু তোমাকে ইন্টারাপ্ট করেই জানতে চাইছি, এই জায়গাটায় আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করেই জানতে চাইছি এই যে কেন তারা বক্তব্য রাখেননি। তো খুব স্বাভাবিকভাবেই এখানে এরপর কি তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে তাদের বিধানসভা ক্ষেত্রে, যেটা আমি তোমাকে একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে তিনি সেই বিধায়ক তার বিধানসভা ক্ষেত্রে কতটা অবগত সেখানকার হাল হাকিকত সম্পর্কে, সেই বিষয়ে কি এবার খতিয়ান নেওয়া হবে যে কারণে এই তালিকা তৈরি হচ্ছে?
দেখো, বিধানসভায় কিন্তু বিধায়কদের বক্তব্য রাখার একাধিক জায়গা রয়েছে। একটা হচ্ছে তারা প্রশ্ন উত্তর পর্বে তারা প্রশ্ন করতে পারেন, অথবা এরকমটা হতে পারে তারা নিজেদের বিধানসভা ক্ষেত্র নিয়ে কোনো কিছু মেনশন করতে পারেন সরাসরি। সেখানে তারা কিন্তু কার্যত সেখানে তারা সরাসরি সেখানে মন্ত্রীদের সঙ্গে সেক্ষেত্রে তারা কথা বলতে পারবেন সেক্ষেত্রে নির্দিষ্টভাবে। এর পাশাপাশি যদি আরও একটা জায়গা দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এক্ষেত্রে নির্দিষ্ট যে মোশনগুলো আনা হয় বা নির্দিষ্ট বিভিন্ন ইস্যু যেগুলো থাকে সেই সামগ্রিক সমস্ত ক্ষেত্র নিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের বক্তব্য রাখতে পারেন। কিন্তু এই কোনো ক্ষেত্রেই কিন্তু তাদের সেই বক্তব্য দেখা যায়নি, অর্থাৎ বিধানসভাকে তারা কতটা সিরিয়াসলি নিচ্ছেন সেই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত প্রশ্ন উঠছে যে তারা তাদের প্রশ্নোত্তর পর্বে তারা মন্ত্রীদের কাছে প্রশ্ন করতে পারেন, আবার বিভিন্ন মেনশন পর্বে তারা নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারেন, আবার কোনো ইস্যু নিয়ে যখন আলোচনা হয় তখন সেটা নিয়ে বলতে পারেন। ফলে কেন তারা সেই বিষয়টার মধ্যে যোগ দিচ্ছেন না সেটাই কিন্তু কার্যত অর্থাৎ কোনো ক্ষেত্রেই তাদের যে পার্টিসিপেশন নেই, তাদের যে ইনঅ্যাক্টিভিটি, তার উপর বেস করে এই তালিকা তৈরি হচ্ছে এবং সেটা তুমি যেটা বললে সেটা কিন্তু 100-রও বেশি সেই সংখ্যা বলছে। অনেক ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।